কিছুটা যান্ত্রিক ত্রুটির জন্য বিলম্ব হয়ে গেল। বিশ্বাস করি আগামী দিনগুলো তো সেটা হবে না, এবং আজকের এই বিলম্বটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। আজকে আমি গর্বের সাথে বলতে চাই যে বাংলাদেশের, আমি আমার এই কল রাশেকের পডকাস্টের যেই প্রোমো, সেখানে বলেছিলাম যে সত্যভাষী নাট্যজন, দুজন অত্যন্ত সম্মানী ব্যক্তি এখানে আছেন। প্রথমে আমি জনাব মামুনুর রশিদ, লেখক, নির্দেশক, অভিনেতা, তার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এবং আমি বিশ্বাস করি তিনি বাংলাদেশ সহ এই উপমহাদেশ সমস্ত পৃথিবীর ইতিহাসের যে একটা ব্যবচ্ছেদের জায়গা রয়ে গেছে, সেটাকে তিনি খুব নিবিড়ভাবে আলিঙ্গন করেন, ধারণ করেন। আজকের অনুষ্ঠানে আমার সাথে অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এবং আজকে আমাদের সাথে একইভাবে কালাম আবুল আজাদ আবুল কালাম পাবেল ভাই, সরি, কারণ আমি আসলে আমার জন্য পডকাস্টে প্রথম, এর আগে আমি অনেক টক শো করেছি, বাট আই ওয়াজ নট ইন এ পজিশন অফ বিং এ হোস্ট, তো একটু ভুল ত্রুটি হতেই পারে। তো উনিও এখানে আছেন, আই এম ভেরি অনার্ড। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে অংশগ্রহণ করার জন্য। আপনাকেও ধন্যবাদ। তো আমরা মূলত এই পডকাস্টটি চালু করেছি একটা খুবই সরল এবং মহৎ উদ্দেশ্য নিয়ে। সেটা হচ্ছে যে এই সমস্ত পৃথিবীতে যাই হচ্ছে, আমাদের দৈনন্দিন জীবনের যত চ্যালেঞ্জ আমরা যা মোকাবেলা করি, যে ট্রায়ালস অ্যান্ড ট্রিবুলেশনস, এটাকে যদি বুঝতে হয় তাহলে আসলে ইতিহাসটাকে ঘেঁটে আসতে হবে। এবং ইতিহাসের মাঝে অনেক সত্য নিহিত রয়েছে, যে সত্য বারবার ঘুরে ফিরে আমাদের কাছে আসে। এবং সেই জায়গা থেকে কল রাশেক অনুষ্ঠানটির অন্যতম একটি লক্ষ্যই হবে আমাদের বাংলাদেশের, বিশেষ করে নতুন প্রজন্ম, তাদের কাছে আমরা তুলে ধরতে চাব পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোথায় কি ঘটেছিল, কেন ঘটেছিল, এই ধরনের একটা বিশ্লেষণধর্মী একটা প্রেক্ষাপট বা ন্যারেটিভ। এবং আমি খুব আনন্দের সাথে বলতে চাই যে গত ঈদ উল ফিতরের তৃতীয় দিনে আমার সৌভাগ্য হয়েছিল জনাব মামুনুর রশিদের কোম্পানি নামক একটি মঞ্চ নাটক দেখার। এবং আমি অভিভূত হয়েছি, আমি আপ্লুত হয়েছি, এবং আমি অনেক অজানা তথ্যের সাথে পরিচিত হয়েছি। এবং যদিও এই মঞ্চ নাটকটি খুবই প্রচলিত একটি ঘটনা, যেটা গ্রাম বাংলার সকলেই মনে করেন জানেন, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, রবার্ট ক্লাইভ থেকে লর্ড ক্লাইভ, নবাব সিরাজউদ্দৌলা, আলীবর্দী খাঁর, হয়তো বা এটাকে কি বলা যেতে পারে, একটা গল্প। কিন্তু আসলে এর মাঝে যে আরও অনেক সত্য নিহিত আছে, এবং আপাত দৃষ্টিতে নগ্ন চোখে আমরা যা দেখি তা হয়তো বা সত্য নয়, আরও কিছু জানার রয়ে গেছে। সেই জায়গা থেকে আমি মনে করি আজকের অনুষ্ঠানের বিষয় লুণ্ঠনের সংস্কৃতি। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো এই দেশে এসেছিলেন লুণ্ঠন করার জন্যেই, কিন্তু শুধু যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লুণ্ঠন করেছিল তা না, লুণ্ঠন হয়েছে, লুণ্ঠন হচ্ছে, আগামীতে যাতে লুণ্ঠন না হয় সেই প্রচেষ্টাই আমাদের থাকবে। এবং সেই জায়গা থেকে একটু সত্য উদ্ঘাটন করা, একটু সত্য নিয়ে নাড়াচাড়া করার একটা চেষ্টা থাকবে। আমি শুধু একটা ব্যাপারে এই পডকাস্টে আলোকপাত করতে চাই। আমরা মুক্ত মতামতকে একেবারেই খোলা হৃদয়ে স্বাগত জানাই, কিন্তু ভাষা হতে হবে মার্জিত, শালীন। যারাই আজে বাজে ভাষা অর্থাৎ প্রফিনিটি ব্যবহার করবেন, আমাদের অ্যাডমিন যারা এখানে আছেন তাদের কাছে আমি অনুরোধ করব তাদেরকে ব্লক করতে হবে। এবং ডিপেন্ডিং অন ইয়োর ভার্বাল অ্যাসল্ট, বাংলাদেশের প্রচলিত আইনের প্রয়োজনে আমরা আশ্রয়ও নিতে পারি। কারণ আমরা মনে করি এই অনুষ্ঠানটি, এটা আমার একার নয়, এটা আজকের সম্মানিত দুজন অতিথি তাদের নয়, এই অনুষ্ঠানটি যারা দেখবেন, পরবর্তীতেও যারা দেখবেন, যারা সত্য জানতে চান, তাদের সকলের দ্বিমত করার সুযোগ রয়েছে, ডিসকোর্সের সুযোগ রয়েছে, বিতর্কের সুযোগ রয়েছে। এটাই গণতন্ত্র, এটাই সামনে বিকশিত হওয়ার জায়গা। তো আমরা আসল আলাপে যেতে চাই। তো আপনারা সকলেই শুনেছেন যে আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে লুণ্ঠনের সংস্কৃতি। তা আমরা জানতে চাই এই যে কোম্পানি নাটকটি যে আপনি মঞ্চস্থ করলেন, এটার প্রেক্ষাপট, এবং আপনারা দুজনেই বাংলাদেশের সংস্কৃতি এবং বাংলাদেশের ইতিহাস খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন, ধারণ করেছেন। তা আপনারা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। ঠিক আছে, ধন্যবাদ। আমি একটা বিষয় খুব লক্ষ্য করে ব্যথিত হই, দুঃখিত হই। সেটা হচ্ছে যে আমাদের সমাজে ইতিহাস চর্চাটা খুব কম। নিকট ইতিহাস
2 দিন আগের ঘটনা, এগুলো নিয়ে যতটা আলাপ আলোচনা হয়, আমি দেখেছি যে আমাদের এখানে একটা ঐতিহাসিক যে বাস্তবতা, যে বাস্তবতার মধ্যে আমরা বসে আছি, সেটা নিয়ে কোনো আলোচনার তাগিদ অনেক শিক্ষিত লোকও অনুভব করেন না, আমাদের যারা সংস্কৃতি কর্মী তারাও অনুভব করেন না। তো এই কারণে আমি চেয়েছি যে ইতিহাস নিয়ে, এবং ইতিহাস আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে এখন, এখন আমরা কোথায় আছি, কোথায় ছিলাম, এই বিষয়গুলোকে নিয়ে একটা নাটক করা যায় কিভাবে। এবং সেই কারণেই কোম্পানি নাটকটি মঞ্চে নিয়ে আসা। যে কোম্পানি নাটকের আসলে সূচনা হচ্ছে 1744 সাল, আজ থেকে 267 বছর আগের ঘটনা। তো এই যে ঘটনাটি ঘটল, ইংরেজরা দিয়ে কী বলে মাদ্রাজ উপকূল দিয়ে যে ঢুকলো, ঢোকার পরে তারা কলকাতায় যে তাদের ব্যবসা বাণিজ্য স্থাপন করতে শুরু করলো, এবং সেইখানেই নবাব সিরাজউদ্দৌলার সাথে একটা সংঘাতের সূচনা হলো। এবং সিরাজ তখন কিন্তু বাংলায় মানে পুরো বাংলার বড় বড় শহরগুলিতে, যেমন মুর্শিদাবাদ তো পরে রাজধানী হলো, আগে রাজধানী হয়েছিল 1610 সালে ঢাকায়। ঢাকায় যখন ইসলাম খাঁ রাজধানীটা করলেন, রাজমহল থেকে নিয়ে এসে রাজধানীটা করলেন, সেই রাজধানী করার পরে আবার মুর্শিদ কুলি খাঁর সময় এটা চলে যায় মকসুদাবাদ, যেটা পরবর্তীকালে মুর্শিদাবাদ, এখানে চলে গেল। তো এখন সারা পৃথিবীর বাণিজ্যের কেন্দ্র ছিল কিন্তু একসময় ঢাকা। বছরে 1 কোটি টাকার কাপড়, শুধু মসলিন না, কাপড় এখান থেকে কিন্তু রপ্তানি হতো। ইংল্যান্ডের কোন কুইন কারো বিয়ে হবে, এই মসলিন কাপড় এখান থেকে যেত। এবং তুলা, আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এটার কার্পাস। এই কার্পাস তুলাটা হচ্ছে কাপাসিয়া বলে যে জায়গাটা আছে এইখানে। এবং এই যে যারা জামদানি অথবা মসলিন তৈরি করত, তাদের জন্য একটা উপযোগী আবহাওয়াও ছিল এই শীতলক্ষার পারে, শীতলক্ষা এবং বুড়িগঙ্গার পারে। সেই পানিটা প্রয়োজন, সুতা যেখানে ভেজাবে, এবং একটি মেয়ে যার বয়স 11 কি 12, সদ্য রজস্বলা হয়েছে, সেরকম একটি মেয়েকে দিয়ে এই সুতাটা পরীক্ষা করতে হতো যে সুতাটা মিহি কতটা। এবং আমাদের এই চক বাজারে, যে চক বাজার প্রতিষ্ঠা করলো মানসিংহর সময় থেকে, মানসিংহ এসেছিল এখানে 12 ভূঁইয়াদের শায়েস্তা করতে। তো 12 ভূঁইয়াদের, তো তখন এই যেটা পুরনো সেন্ট্রাল জেল, এই জায়গায় ওনার তাঁবুটা পড়েছিল। তো সেনাবাহিনীর লোকদের খাবার দাবার একটা বাজার দরকার, তখন এই চক বাজার সব জায়গায়, মোগল যেখানে গেছে, এটাও একটা ফার্সি শব্দ, চক বাজার। তো চক বাজারটা হলো, এবং এই চক বাজারে মানে অনুমান করতে পারেন যে তখনকার দিনে এই ভেসে ভেসে, এই কি বলে নৌকায় ভেসে ভেসে সেই আর্মেনিয়া থেকে, যেটা আরমানি টোলা, আর্মেনিয়াতে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের পরে আর্মেনিয়ান বণিকরা সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। ঢাকাতেও তাদের একটা বড় ঘাঁটি হলো, আর্মেনিয়ান চার্চ, আর্মেনি টোলা, এইসব হলো। এবং এই আর্মেনিয়ানরাই কিন্তু এই ধোলাই খাল বলে যে খালটা ছিল ঢাকা শহরের পানি নিষ্কাশনের জন্য, সেটাও তারা করেছে। এখানে পর্তুগিজ ব্যবসায়ী, ইংরেজ, ডাচ, তারপর ফরাসি সৌরভ, তখন থেকে ফরাসি সৌরভ এখানে আসে। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আমরা তো ইংরেজদেরকে বিদেশি বলে আখ্যায়িত করছি, কিন্তু ইংরেজদের আগে নবাব সিরাজউদ্দৌলা বা তার আগে আলীবর্দী খান, এরা সবাই বা তার আগে মোগলরা সবাই বিদেশি, অথবা সরফরাজ আলী খান থেকে যদি আপনি আসেন, আমার তো মনে হচ্ছে যে
বাংলাদেশের শাসনের যে ধারাটা কখনোই আমরা অবারিত ধারায় হতে দিই আমরা কখনো স্বশাসিত হইনি। হয়নি। এখানে একটা কু ছিল, চক্রান্ত ছিল। হ্যাঁ, স্বশাসিত হয়নি। আসলে শুধু বাংলা বলে কথা না, পুরো ভারতবর্ষ যদি আমরা চিন্তা করি, ভারতবর্ষ আসলে কখনোই তাদের নিজেদের হিরো পায়নি, অথবা রাষ্ট্রনায়ক বলতে যেটা বোঝায়। কখনো মানে হয়েছে, দু একজন হয়েছে, কিন্তু তারা ওই ফ্লারিশ করতে যা বোঝায় যেটা, সেটা হয়নি কিন্তু। যার ফলে হচ্ছে মোগল বলি আমরা, অথবা ইংরেজরা বলি, তারা ফরাসিরাও তো এসেছিল, তারাও তো ব্যবসা করে, তাদের যদি ওই শক্তি থাকতো তারাই হয়তো, কারণ তারা করেছে না, পণ্ডিচেরিতে তাদের কাছে তারা রাখতে পেরেছে। তার মানে হচ্ছে বাইরে থেকে যারাই এসেছে তারা এক ধরনের ক্ষমতা প্রয়োগ করা এবং ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করেছে। কিন্তু আমরা যে নওয়াব সিরাজউদ্দৌলাকে হিরো হিসেবে দেখানোর চেষ্টা করছি, এটা আলীবর্দী খাঁকে, এর একটা বড় কারণ হচ্ছে যে নবাব সিরাজউদ্দৌলা বা আলীবর্দী খাঁ, এই যে পরিবার, অথবা এমনকি আমরা যদি মোগলও বলি, এদের সম্পর্কে মানুষের কোনো ধারণা নেই। কারণ এদের ইতিহাস লেখা হয়েছে এদের মতো করে, আর এদের মানুষের সাথে যোগাযোগের ব্যাপারটাও ছিল খুবই কম, যে মানুষকে যে সে চিনবে, মানুষকে যে জানবে। আমরা কি একটু জানতে পারি এই পডকাস্টের মাধ্যমে তাদের সম্বন্ধে? আপনাদের তো একটা নিবিড় আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, যেমন হচ্ছে যে মামুন ভাই যেটা বলছিলেন কোম্পানি নাটকটা নিয়ে, আমরা যদি একটু ফোকাস করি যে লুণ্ঠনের দিকে যদি যেতে চাই, এখন লুণ্ঠন অনেক রকমের হতে পারে। আপনি কোনো কিছু লুট করে আপনার ঘরে রেখে দিতে পারেন, আবার আপনি লুট করে আরও বেটার কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারেন। তা আমরা এই লুটের ক্ষেত্রে যেটা দেখেছি আমরা, পূর্ববর্তী যারা এই ইন্ডিয়া শাসন করেছে তাদের বিরাট একটা অংশ, যদি মুঘলদের কথা বলি আমরা, এমনকি আমরা সিরাজউদ্দৌলার কথাও যদি বলি, আলীবর্দী খাঁ, ওনারা লুট করে কিন্তু ঘরে রেখেছেন। ঘরে রেখেছেন। হ্যাঁ, এটা তুমি খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গায় এসছো। সেটা হচ্ছে যে ব্রিটিশের আগে যারা এই দেশের শাসন ক্ষমতায় ছিল, তারা কিন্তু ওই যে লুট করে বা লুট করতো না, তারা যে খাজনা নিত, খাজনা টাজনা নিয়ে যে অর্থটা, যে বিলাসী জীবনযাপন করতে, যা ঠিক একটা সাধারণ কৃষকের তখনও কোনো অধিকার ছিল না, তারা তাদের খাজনাটা খুব ভদ্রভাবে পরিশোধ করে দিত। ওইখান থেকে যে উদ্বৃত্ত মূল্যটা হতো সেটাই বিশাল। কিন্তু ওইটা দিয়ে ওরা তাজমহল করেছে, ওইটা দিয়ে ওরা গোয়ালিয়র দুর্গ করেছে, ওইটা দিয়ে তারা রাস্তাঘাটের উন্নয়ন করেছে, এবং কাজী প্রত্যেকটা জায়গায় যে প্রাসাদ করেছে। জাস্টিস, ফোয়ানা, হ্যাঁ, প্রাসাদ তৈরি করেছে। এই ঢাকা শহরেই কত প্রাসাদ ছিল, কিন্তু টাকাটা ওদের দেশে, বা ওদের দেশ তো তুর্কমেনিস্তান, বা সেই যদি আমরা পারস্যও ধরি, পারস্য নিয়ে যায়নি, নিয়ে যায়নি। হ্যাঁ, কিন্তু পাঠানরাও নেয়নি। আচ্ছা, একটা পাঠানদের মধ্যে তো একজন বড় শাসক ছিলেন শেরশাহ, শেরশাহ। যিনি মারা গেলেন অকস্মাৎ। শেরশাহ সেও কিন্তু নেয়নি। কিন্তু ব্রিটিশরা আসার পর আমরা জানি যে মুর্শিদাবাদ ট্রেজারি যেদিন ওরা লুট করে, 23শে জুনে তো পলাশির সেটেলড হয়ে গেল, হেরে গেল। এরপর যখন ওরা ঢুকছে, ওরা অন্য কোথাও গেল না, সমস্ত সেনাবাহিনী এবং ক্লাইভ সহ, ক্লাইভ, কিলপ্যাট্রিক, আরও যারা ছিল আর কি, তারা সব ঢুকে গেল কিন্তু ট্রেজারি লুট করতে। এবং একসময় সেনাবাহিনী তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তারা বললো যে লুটের টাকা আমাদেরকে ভাগ করে দাও এক্ষুনি। এবং ওখানে একটা কথা ছিল, মীর জাফর কথা দিয়েছিল, কলকাতার যে ইংরেজরা আছে তাদেরকেও টাকা দেবো আমি। বলতে তারা কেন টাকা পাবে? সেনাবাহিনী মানছে না সেটা, বলতে ওরা কেন টাকা পাবে? যুদ্ধ করলাম আমরা, ওরা কলকাতায় বসে বসে কেন এই টাকার ভাগ পাবে? এই লুট। অ্যানাদার পয়েন্ট হচ্ছে যে লুটটা কিন্তু উর্দু শব্দ। আচ্ছা, এটা কিন্তু উর্দু শব্দ, লুট, লুটলিয়া, লুটেরা, এগুলো সব উর্দু শব্দ। এই ব্যাটা, এই ক্লাইভ এটাকে কিন্তু ইংরেজি ডিকশনারিতে ঢুকিয়েছে। লুটিং, লুটেড, লুটেড। এগুলো কিন্তু ঢুকেছে বাংলা ডিকশনারিতে, ঢুকেছে লুটতরাজ। এবং যেহেতু শব্দ হিসেবে এটা খুব ভারী, লুট শুনতেও খুব একটা ঘৃণার উদ্রেক করে, সেই কারণে বাংলাও এটা গ্রহণ করা হয়ে গেল। আমরা বললেই বলি যে লুটতরাজ, লুটের মাল। এবং এটা হিন্দিতে ঢুকেছে, হরিলুট, হরিলুট, হরিলুট করে ফেলছে। তা আপনার নাটকে কিন্তু যে লুটলিয়া লুটলিয়া যে গানটা, ইট এন্টাইসড মি অ্যাকচুয়ালি। ইট কনভেজ এ ভেরি
স্ট্রং মেসেজ। হ্যাঁ। তা আমার দুজনের কাছে একটা প্রশ্ন আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সেটা হচ্ছে এই যে আপনারা বললেন যে যখন পাঠানরা অথবা সিরাজউদ্দৌলা বা আলীবর্দী খাঁ বা মোগলরা তাদের লুটের সম্পদের দিকটা ছিল অভ্যন্তরীণ, বাইরে যেত না, যেখানে তারা অবস্থান করছেন সেখানেই তারা লুটটাকে ব্যবহার করছেন বা সংরক্ষণ করছেন বা আচ্ছা এখানে একটা খাজনা তথ্য, বা ট্যাক্স। হ্যাঁ একটা তথ্য দেওয়া দরকার। সেটা হচ্ছে 1707 সালে জি আওরঙ্গজেব মারা যায়। আওরঙ্গজেব মারা যাওয়ার আগেই তো ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে গেল। জি আওরঙ্গজেব মারা যাওয়ার পর এই দেশীয় রাজ্য যেগুলো বাংলা, বিহার, উড়িষ্যা, যেমন ওইদিকে দাক্ষিণাত্য, ওইদিকে অমুক জায়গা, এগুলোতে যারা শাসক ছিল তারা কিন্তু স্বাধীন হয়েছিল অনেকটা। জি দিল্লি থেকে একটা একটা দুর্বল একটা দিল্লির মোহাম্মদ শাহ অথবা শাহ আলম দ্য সেকেন্ড, জি এই ধরনের কিছু বাদশাহ ছিল, তারা ওই সিল মারত। গেলে কিছু টাকা নিয়ে গেলে 10,000, 20,000, 1 লাখ নিয়ে গেলে ওটা সিল মারে দিত, যা সনদ নিয়ে যা। এটা না মারলেও কিছু আসতো যাইতো না। আর এবং তখন আরেকটা জিনিস ছিল যে এইটাই কিন্তু ওই স্পিরিটটা ছিল সিরাজদৌলার, যে সিরাজদৌলার স্বাধীন নবাব, বারবার বলা হয় যে বাংলার স্বাধীন নবাব, ওইটুক স্বাধীনতা ছিল তার। এবং যা ইচ্ছা তাই করতে এই পারতো। স্বাধীনতা হয়তোবা আমাদের ইতিহাসের একটা মোড় ঘোরাতে পারত না আমরা যদি যদি সে বেঁচে থাকে। আমরা যদি একটা জিনিস জিজ্ঞাসা করি যে ধরেন প্রথম কথাটা হচ্ছে যে আলীবর্দী খাঁর নবাবীর সূচনাটা কোথা থেকে, উনি খুব খারাপ, এটা একটা প্রশ্ন, এটা জানা এটা দরকার। খুব খারাপ। আর 2 নম্বর হচ্ছে যে আলীবর্দী খাঁ এবং নবাব সিরাজউদ্দৌলা উভয়ই নিশ্চয়ই স্বাধীনচেতাভাবে চালানোর চেষ্টা করেছেন, কিন্তু প্রজা বা নাগরিকের ক্ষমতায়নের ব্যাপারে যে একটা দায়িত্ব থেকে যায় নিপতির, রাজার বা নাই। সেই জায়গায় তাদের রোলটা কি ছিল, আপনারা দুজন যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। আমার যতটুক পাঠ আর কি, তাতে আমার কাছে মনে হয় কিন্তু যে ওদের চেয়ে বরং ব্রিটিশরা প্রজার প্রতি অথবা যাদেরকে সে শাসন করছে তার প্রতি কিছু দায়িত্ব অনুভব করেছিল। সমাজ গঠন করার ক্ষেত্রে বলেন, অর্থনীতির ক্ষেত্রে বলেন, লুণ্ঠন করেছে কিন্তু একটা স্ট্রাকচার দাঁড় করানোর চেষ্টা করেছে। কিন্তু আমাদের মানে মুঘল মানে তাও আওরঙ্গজেব পর্যন্ত তাদের ওই চেষ্টাটা ছিল, রাস্তাঘাট করার থেকে, শিক্ষা প্রতিষ্ঠান করার থেকে এবং প্রকৃতি। এটা দেখো যে সার্ভে, অল ইন্ডিয়া যে সার্ভে, এটা কিন্তু মোগলরা করছে। হ্যাঁ, আজকে যে খতিয়ান, আমরা যে সার্ভে বলি করা, খতিয়ান, তারপরে মৌজা, এমনকি ক্যালেন্ডার, হ্যাঁ ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার তৈরি ক্যালেন্ডার করা। এবং ট্যাক্সের টাকাটা, তারা কিন্তু এটা বিশ্বাস করতো ট্যাক্সের টাকাটা টোটালটা আমরা ভোগ করব। এবং আওরঙ্গজেব সম্পর্কে যে কথা আছে যে উনি টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতো, কোরআন শরীফ নকল করতো, ইট ইজ ফ্যাক্ট। কারণ যে টাকা তার ট্যাক্স আসতো যুদ্ধ করে শেষ। কিন্তু আমরা একটু আলীবর্দী খাঁ, সিরাজউদ্দৌলা, মির্জাফর, ঠিক আছে। এই রসায়নটা একটু বুঝতে চাচ্ছি। এটার তো একটা সরাসরি সম্পর্ক আছে আমাদের বর্তমান ইতিহাসের সাথে, এবং তারা কোথার থেকে এলো, শাসক কোথার থেকে এলো, একটু যদি আমাদেরকে এরা এসেছে ইরাক থেকে, আর অমাত্য যারা আমির ওমরা অনেকেই এসেছে তুরস্ক থেকে। কিন্তু মির্জাফর, ভারতীয় কেউ কেউ ছিলেন, হ্যাঁ ভারত মহাদেশেও কেউ কেউ ছিলেন। সেটা আমির ওমরা হইতে পারে, কিন্তু তোমার এই ফ্যামিলিটা যেটা বলছে, এই ফ্যামিলির এটা ইরাক থেকে আসছে। ওকে, এবং এরা ইরাক থেকে আসছে দিল্লিতে। এবং আলীবর্দী খাঁ ছিল বার টেন্ডার, তাই নাকি? সম্রাটের ড্রিঙ্ক করতো এবং খুব ভালো চেহারা। এই দেখে খাওয়াইলে তো ওই যেহেতু খাওয়াচ্ছে সম্রাটকে, তো সে খুব খুশি হয়ে বলছে তুমি কি চাও, দিলদুরিয়া লোক। তো বলছে আমাকে একটা ভালো চাকরি দেন, আমি সেনাবাহিনীর চাকরি করব। করো। তখন বললো তুমি বিহার যাও, পাটনায়। আচ্ছা, সে পাটনায় আসলো। পাটনায় এসে সে তার বুদ্ধি অমুক তমুক এগুলি খাটায় টাটায় সে আস্তে আস্তে সেনাপতি হয়ে গেল। জমাদার থেকে সুবেদার থেকে অমুক তমুক করে করে, এবং সেখানে সে খুব দক্ষতা দেখালো। বিশেষ করে তখন প্রায়ই বর্গির হামলা হতো বাংলায়, অ্যান্ড দিস পার্সন ওয়াজ এ গ্রেট হিরো, যে সে বর্গি বিনাশ করে দিয়েছিল। ওকে, ভাস্কর পণ্ডিত যার নেতৃত্বে বর্গিরা আসতো, তাদের নিয়ে শেষ করে দিয়েছে। এদের শেষ করছে। শেষ করার পর তো তার একটা বিরাট শক্তি,
এখন বাংলা বিহার সুবে বাংলার নবাব কিভাবে হবে? সরফরাজ খা ছিল তখন সুবে বাংলার নবাব। সরফরাজ কুকুরে ফেললো, ও মানে আলীবর্দী খাঁ কি করলেন? সরফরাজ খার বিরুদ্ধে, আচ্ছা। মেরে ফেললো, মেরে ফেললো। মেরে ফেলে হ্যাঁ বীর বিক্রমে। কিন্তু সরফরাজ খার পক্ষেও অনেক সেনাপতি দাঁড়িয়েছে, আচ্ছা, তাদেরকেও সে পরাস্ত করে একেবারে বীর বিক্রমে মুর্শিদাবাদে ঢুকে গেল। আচ্ছা। এখন ওনার ছিল 3 কন্যা, ঘসেটি। তো ওই সময় মির্জাফর কি ছিল? মির্জাফর তার ভগ্নিপতি, তার একটা স্টেপ সিস্টার না, কিন্তু সরফরাজ খার দরবারে কি মির্জাফরের কোনো মির্জাফর চাকরি ছিল। মির্জাফর সেনাপতি, ও সেও সেনাপতি সেও সেনাপতি আচ্ছা। হয়েছিল। হয়েছিল। সেনাপতি, সে একটা লাফাঙ্গা লোক ঘুরে বেড়াচ্ছে পাটনার রাস্তায়, যে লোকটা কোথায়, এই লোকটার চেনা চেনা মনে হচ্ছে, যে হুজুর আমি তো আপনার সাথেই ইরাক থেকে এসেছিলাম দিল্লির থেকে আবার আসছি, আচ্ছা আসো দেখা করো আমার সাথে। প্রথমে সৈনিক, তারপরে রিসালদার, তারপরে মুখটা করতে করতে সেও কিন্তু সেনাপতি হয়ে গেল। ওকে। দেখতে হ্যান্ডসাম। ওনার আলীবর্দীর একটা স্টেপ সিস্টার ছিল, তাকে বিয়ে দিল তার কাছে, ভগ্নিপতি। একেতে ভগ্নিপতি, তারপরে আবার সেনাপতি। হ্যাঁ, তো এবং সে বর্গির হামলার সময় তার গল্প খুব যে সে পলাইছে সব যুদ্ধ থেকে। মির্জাফর আচ্ছা, কিন্তু বুদ্ধি ছিল। আচ্ছা। কাবার্ড লোকদের কিন্তু বুদ্ধি থাকে। দুপুরে যুদ্ধের মধ্যে খেয়ে ঘুমাতো। হ্যাঁ, খেয়ে ঘুমাবে। এগুলি ছিল তার, খেয়ে ঘুমানো, আফিম খাওয়া, সাংঘাতিক আফিম খাওয়া নেশা ছিল তার। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আলীবর্দী খাও যে নবাব হলেন, তার নবাবির জায়গাটা একটা বিরাট বড় নৈতিক চ্যুতির জায়গা ছিল, আছে, যেহেতু আছে। হত্যা করেই তাকে নবাব হতে হলো। সরফরাজ খাঁকে হত্যা করেছে। এবং অনেক সময় যখন সিরাজউদ্দৌলা করছে, যে মির্জাফরকে যখন মানে সেনাপতির থেকে সরিয়ে দিল, তারপরে কিন্তু ওর নানি আলীবর্দীর স্ত্রী যায় বলছে, ডোন্ট ডু ইট, তুমি যেটা করছো আগে এর গলা কেটে ফেলাও, ওরে করো, এগুলা করো না। সরফরাজ খার মৃত্যু আমি নিজের চোখে দেখেছি, তার সন্তানদের হাহাকার। সরফরাজ খার স্ত্রীকে কিন্তু মাসোহারা দিতে আলীবর্দী, মাসোহারা দিত। হ্যাঁ, ছেলে পেলে লালন পালন এগুলো সবই করছে। ওকে। ও কিন্তু অন্য মানে সে বারটেন্ডার ছিল কোর্টে, জীবনে কোনোদিন মদ স্পর্শ করে নাই। দ্বিতীয় নারী তার জীবনে আসে আলীবর্দীর জীবন। এই জন্য সিরাজকে বলতে, তুই ঠিক হয়ে যা, তুই ঠিক হয়ে যা। সিরাজকে এটা শোনে নাকি, পরে কোরআন শরীফ সিরাজ আবার এগুলি মানত। তো পাবেল ভাই একটু মামুন রশিদ সাহেবের ওই জায়গা থেকে আপনি বলো। সিরাজ তুই ঠিক হয়ে যা, ওই জায়গা থেকে আসেন। তুই ঠিক হয়ে যা। না, সিরাজের বয়সও একটা ফ্যাক্টর ছিল তখন। সে তো আসলে খুব অল্প বয়সেই মানে নানার প্রশ্রয় পেয়েছেন। এবং যেটা হয় যে অল্প বয়সে কম বুদ্ধি, এটা তো যতটাই হোক রণকৌশলের একটা বিষয় থাকে এবং রাজনীতির একটা বিষয়। ঠিক হয়ে যা বলতে নানা কি বোঝাতো? একটা হচ্ছে যে তার তো মানে দ্বিচারিতা ছিল বিভিন্ন ধরনের। একটা হচ্ছে যে আপনি বলতে পারেন না, মদ্যপান করা, অথবা নারী সংসর্গ, নানান ধরনের নারী সংসর্গ, এবং ওই যে ধর মার কাট, এই ব্যাপারগুলো তার মধ্যে ভীষণভাবে ছিল। তো আলীবর্দী তো আলীবর্দীর একটা ধী শক্তি কিন্তু ছিল, যেটা হচ্ছে যিনি স্নেহ করতেন ওকে, কিন্তু এক ধরনের গার্ডিয়ান মতো কিন্তু উনি আচরণ করতেন, যে ঠিক হয়ে যা, যেটা বললো যে এখনো ঠিক হয়, এখনো বোঝার চেষ্টা কর যে সামনে কি আছে। আর সিরাজউদ্দৌলার জীবনটা যদি আমরা দেখি, আমরা দেখবো কিন্তু সবসময় একটু বেশি উত্তেজিত লোক। হ্যাঁ, মানে খুব দ্রুত রিয়াক্ট করা, আগে পিছে কম ভাবা, এবং হঠাৎ করে শাট করে সে বলে ফেললো যে মির্জাফরকে তার সেনাপতি হিসেবে দরকার নেই। তার অন্য সেনাপতিরা বলতে যে না, তাকে আপনি ঠিক ডিসিশন নিচ্ছেন, এরকম ডিসিশন নেওয়া যাবে না, বলছেন আমি বলছি। আবার সেই কিন্তু আবার যখন আবার 2 দিন বাদে চেঞ্জ করে ফেলে। এটাও শোনা যায় সে নাকি কুলীন যে সমাজটা ছিল, মানে বাংলা বিহার উড়িষ্যার এই নবাবীকে ঘিরে যে একটা কুলীন সমাজ গড়ে উঠেছিল, যারা ধন্যাঢ্য, যারা প্রভাবশালী, তাদের মাঝে বোধহয় খুব একটা সে নিজের জায়গাটা না পপুলার ছিলেন না, মেনে নিতে পারে নাই। পপুলার সবচেয়ে বড় সমস্যা ছিল তাকে
মানে নবাব হিসেবে মেনে নিতে পারে নাই, আমত্তরাও তো মেনে নিতে পারেনি। যারা তার এবং চেয়ে businessman, বয়স একটু বড়, বিজনেস যারা করতো, যেমন জগৎ শেঠ, উমিচাঁদ, জি রাজবল্লভ, রায় দুর্লভ, এরা কেউ মেনে নিতে পারে না। এরা এদের মধ্যে ব্যাংকের ব্যাংক চিন্তা ঢুকে তাদের গেছে। তাদের টাকশাল, ঢাকাতে টাকশাল ছিল, টাকা ছাপানো হতো টাকা। এদের এই লেভেলের পাওয়ারফুল তারা ছিলেন, এবং তাদের থেকে বয়সে কম এবং একটু উদ্ধত, যেহেতু উদ্ধত ছিলেন, যার ফলে তারাও চাইতো যে কোনো একটা সুযোগ পেলে। তো আমরা এই জায়গাটা ফিরে আসবো। পারবে আমার একটা ছোট প্রশ্ন, আলীবর্দী খাঁ, নবাব সিরাজউদ্দৌলা, লুণ্ঠন শব্দটাকে টার্সেরি ভাবে ব্যবহার করা যেতে পারে। খাজনাই হোক, খাজনা আমি দিব কেন? যদি আমার কাজ নয়, খাজনা দেওয়ার তো কোনো নৈতিক জায়গা তৈরি হয় না। খাজনা নেওয়া বা দেওয়ার সাথে নৈতিকতার একটা সম্পর্ক আছে, অর্থাৎ আপনি আমার কল্যাণেই তো আমার খাজনাকে ব্যবহার করবেন। নিশ্চয়ই নর্তকীর নৃত্য দেখার জন্য অথবা ঝাড়বাতির আলো জ্বলবে বা রুম ঝুম 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 বেজে উঠবে এবং তার মাঝে আপনি উন্মাদ আনন্দ করবেন, তার জন্য তো আর আমি খাজনা দিব না। সুতরাং নৈতিক যে জায়গাটা, সেটা হয়তো ওইভাবে ছিল না। এবং যেটা একটু আপনাদের আগে আলাপ আলোচনায় ফুটে উঠলো যে স্কুল করা, কলেজ করা, ঠিক আছে, আমরা যে আরবি ভাষাটাও চুজ করে নিই, মাদ্রাসা, যেখানে জ্ঞান চর্চা হবে, এই জায়গায় হয়তো বা তারা খুব একটা মনোনিবেশ করে না, নাই। ফার্সি এবং তখন তো ফার্সি হচ্ছে বাঙালদের রাষ্ট্রভাষা। মাঝে ফার্সি কয়জন জানতো? প্রশাসনিক ভাষাটা ছিল তাদের ফার্সি ফার্সি। তার মানে অর্থাৎ বাঙালির সাথে সম্বন্ধ স্থাপনের যে জায়গাটা, সেটা খুব একটা তৈরি হয়নি। তো লুণ্ঠনটাকে যদি আমরা একটু একটা জায়গায় উঠিয়ে রাখি, এবং তাদের পরে ইংরেজরা আসলেন, তারাও লুণ্ঠন করলেন, কিন্তু লুণ্ঠনটা এক জায়গায় ছিল, বাংলায় কোথাও যায়নি, সেটা নবাবী সময়। ইংরেজের সময় লুণ্ঠনটা চলে গেল ইংল্যান্ডে বা যুক্তরাজ্যে। এরপরে তো আমরা জানি যে বাংলাদেশ স্বাধীন হলো এবং পশ্চিম পাকিস্তানের আমাদের শাসন করছিলেন, এবং আমরা বইয়ের ভাষায় যা পাই যে এই বাংলার থেকে লুণ্ঠিত সম্পদ ওই পশ্চিম পাকিস্তানে যেত। ইট ইজ ট্রু। আজকের প্রেক্ষাপট কি? আজকে যখন আমরা স্বাধীন বাংলাদেশে, লুণ্ঠন কি হয়? স্বাধীন বাংলাদেশে লুণ্ঠনের স্বাধীনতা, লুণ্ঠনের স্বাধীনতা লুণ্ঠনের স্বাধীনতা আছে। আছে। যেমন এটা একটা আজকে বিচার মানে আমাদের বিচার ব্যবস্থা আছে, সবকিছু আছে, কিন্তু বিচার ব্যবস্থার মধ্যে লুপ হোলস আছে। সেই সুযোগগুলো যারা আর লুণ্ঠন, আমার কাছে যেটা মনে হয়, এটা এমন একটা প্রবৃত্তি। এখন কখনো কখনো আমার মনে হয় যে ইংরেজদের লিগেসি তো আমাদের থাকার কথা ছিল না, তাই না? কিন্তু কিছু একটা আমরা পেয়েছি। জেনেটিক্যালি চিন্তা করলে ওরা তো আমাদের কেউ না, কিন্তু ওদের মতো লুণ্ঠন আমরা কেন শিখলাম? তার মানে আমরা কিছু কিছু আমরা কি ওদের মতো না তাদেরকে আমরা হারিয়ে যেতে পেরেছি? ওদের কথা, হারিয়ে যেতে ওদের পেরেছি। থেকে শিখে ওদেরকে এবং হারিয়ে যেতে পেরেছি। ইয়েতে ট্র্যাজেডি অফ লর্ড ক্লাইভ কোন জায়গায়, যে সে লর্ড হলো, জি, লর্ড হওয়ার পর তার ইমপিচমেন্ট হচ্ছে। কারেক্ট কারেক্ট। ইমপিচমেন্টটা ঠিক আছে, এটা আইনি প্রক্রিয়া, কিন্তু ইংল্যান্ডের অভিজাত পরিবারগুলো তাকে প্রচণ্ড ঘৃণা করে। একেবারে প্রত্যাখ্যান করেছিল, হ্যাঁ, তাকে কোনো দাওয়াতে গেলে আলাদা হয়ে যেত। একলা বসে আছে বেচারা, এমনকি কোনো সরাইখানাতে গেল তার সাথে কেউ তার গল্প সাথে কেউ কথা বলতো না। এই যে হেট্রেটটা, এডমন্ড বার্কের ওই সময়টা, এই যে মানে হেট্রেটটা, এটা কিন্তু মূল্যবোধ রক্ষা করতে সাহায্য করে। যেমন আমরা আমাদের বাল্যকালে দেখেছি 60-এর দশকে, 50-এর দশকে, একটা চোর বা একটা লুটেরা বা একটা খুনি, তার সাথে কেউ মানে আত্মীয়তা করবে না। হ্যাঁ, একটা করাপ্টেড অফিসার, জি। হ্যাঁ, তাদের সাথে কেউ এখন তো আত্মীয়তা ব্যাপারটা একটু করবে উল্টা না। হয়েছে। হ্যাঁ, এখন তো ব্যাপারটা এখনটা ব্যাপারটা উল্টা হয়ে গেছে। এবং এখানে ও যেটা বললো যে এই লিগাসি তো আমাদের পাওয়ার কথা না, কারণ আমরা তো ভুক্তভোগী, কিন্তু এই লিগাসিটা আমরা কেন পেলাম? এটা আবার একটা মন ভাই ইয়ে আছে যে অত্যাচারিত যে হয়, সে যে কখনো অত্যাচারী হবে না, এটা কিন্তু আমরা বলতে পারি না না দেখা যায় উল্টা হয়, সেও যখন পাওয়ার আসে না না, দাসরা ক্ষমতায় এসে দেখা গেছে যে সে দাসরাও আবার সেই এর মতো বিহেভ। তো এই যে আমরা স্বাধীন বাংলাদেশে যেটা হলো, একটা শ্রেণী তৈরি হলো মনে হয়। আমার নিজের যেটা এই অ্যানালিসিস, সেটা হচ্ছে এই শ্রেণীটা হঠাৎ করে ওঠা। এদের কিন্তু আপনি এলিট বলতে পারবেন না, সেই অর্থে পূর্ববঙ্গে এলিট তখন কিছু ছিলই না, এই 2-4টা ফ্যামিলি ছাড়া। হঠাৎ কিছু লোক উঠলো এবং তাদের প্রথম যে জিনিসটাকে তারা কেটে ফেললো, সেটা হচ্ছে এথিক্স, ন্যায় নীতি। এই শব্দগুলোকে তারা ভাবলো যে এইটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা, এবং এইটা ফেলে দিয়ে আপনি যদি এটা ফেলে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। যেমন হচ্ছে যে
আপনি যদি মনে করেন আমার কোনো এথিক্সের দরকার নেই, এটা দরকার নেই, তখন হচ্ছে আপনি আপনার মানে চোখ তো খুলে গেল, আপনার তো কোনো ইনহিবিশন থাকবে না, আপনার কোনো কিছু নিয়ে আপনার কোনো সংস্কার থাকবে না। যেমন হচ্ছে আপনি একবার থাপ্পড় কাউকে মেরে ফেললে তারপরে কিন্তু কখনো হবে না যে এই হাত আর চলবে না। তখন তো শুরু হয়ে গেল চল। তো এই লুণ্ঠনের প্রক্রিয়াটাও এরকম হচ্ছে, দেখা যায়। আর খুব ভালো তো লাগে, আমি ধরেন এইমাত্র কফি খাচ্ছি, এখন কফির থেকেও আরো ভালো কিছু যদি আমাকে আমি যদি পেয়ে যাই সহজে, একটু বুদ্ধি খাটালেই, তাহলে আমি ওটার দিকে যাব। এই অল্প সহজে বুদ্ধি খাটিয়ে টাকা উপার্জন করা অথবা সম্পদ আহরণ করার কে আমরা একটা সময় পর্যন্ত এগুলোকে আসলে পেট্রোনাইজও করেছি রাজনৈতিকভাবে। রাজনৈতিকভাবে পেট্রোনাইজেশন তো সাংঘাতিকভাবে হয়েছে। পেট্রোনাইজেশন তো ওখান থেকেই আসে। যেমন আমি আজকে আমার চট্টগ্রামে একটা সেমিনার ছিল, সেমিনারের বিষয়টা ছিল যে শিল্পীর নাগরিক দায়। তো শিল্পী, ঠিক আছে, শিল্পীর নাগরিক দায় তো আছে একটা জিনিস। আমরা সেখানে বলার চেষ্টা করেছি যে আমরা খুব কষ্ট করে স্বাধীন হয়েছি, এখন নাগরিক দায় মানে নাগরিক কিছু অধিকার আমি পেয়েছি, একটা সংবিধান পেয়েছিলাম, আমি নাগরিক হয়েছিলাম এই দেশে। তারপরে সেই সংবিধানটাকে কাটা ছেঁড়া করে এবং সে পুরনো জায়গায় আবার ফিরেও যেতে পারলাম, সংবিধান গেল। এখন আমার দায়টা কি? আমি কি লুণ্ঠন করব, লুণ্ঠন করে বিদেশের টাকা পাচার করব? না, কিন্তু এইটা স্বাধীনতা চেয়েছি আমরা। কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশটা আমরা পেলাম, হ্যাঁ। আমাদের জাতির পিতা, এবং অবশ্যই 30 লক্ষ শহীদের আত্মাহুতি, 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রম, সেই জায়গা থেকে যখন আমি চিন্তা করি আপনার এই কথাটাই আজকে মনে হলো যে আমার পডকাস্টটা অনেকটাই সফল ইতিমধ্যেই। কারণটা হচ্ছে যে আমাদের তো ওই স্বাধীনতা থাকার কথা ছিল যেখানে আমরা শিল্প চর্চা করতে পারবো, আমাদের ওই স্বাধীনতা থাকার কথা যেখানে আমরা শিল্পী সৃজন করতে পারবো, বিজ্ঞান চর্চা করতে পারবো, জ্ঞান চর্চা করতে পারবো, যেখানে সমাজে প্রতিনিয়ত ভালো ভালো ব্যাপারে ডিসকোর্স থাকবে, তাই না? তো ওই স্বাধীনতার জায়গায় আপনি আজকে বলে বসলেন যে লুণ্ঠনের স্বাধীনতা আছে। না, আমাদের ডিসকোর্সগুলি পাল্টে গিয়েছে, একেবারে পাল্টে গেছে। আর আপনি যারা বলছিলেন যে আমাদের শিল্পী যে সে আরো কিভাবে শিল্পী তৈরি করা যায়, ইয়ে করা যায়, এইটা আমাদের রাষ্ট্রযন্ত্র এবং রাজনীতির ক্ষেত্রে এটা আসলে কোনোভাবেই তারা বুঝতে পারেননি যে একটা দেশের পরিচয় শুধু তার রেলগাড়ি দিয়ে হয় না, অথবা সে এরোপ্লেন বানাতে পারে এটা দিয়ে হয় না। তার পরিচয়ের জন্য হচ্ছে দেখাতে হয়, ওই যে থিয়েটার দেখতে হয়, গান, ওই দেশের গানের কি এই অবস্থা। ব্যাপারে আমরা একটু শুনতে চাই, হোয়াট শুড বি ডান। আমার মনে হয় মামুন ভাই যে এই যে আমরা যে এই জায়গা থেকে একদম সরে গেলাম, এমনকি আমাদের যে ভিত্তিটা হয়েছিল, এমনকি এই এতগুলি বছর পাকিস্তানের আন্ডারে থাকার পর শিল্প সাহিত্যের যে ভিত্তিটা তৈরি হয়েছিল, ওটা চমৎকার। হ্যাঁ, এবং তুমি সেটা তুমি প্রতিবাদী একটা ইয়ে তুমি ছিল। তুমি প্রথমেই দেখো 47-এর পরে আমাদের নেতৃবৃন্দ বুঝতেই পারলো যে একটা স্বাধীনতার নামে একটা বঞ্চনা হয়েছে, আমাদের ভাষা কেড়ে নিচ্ছে, আমাদের সম্পদ কেড়ে নিচ্ছে। জি। হ্যাঁ, এবং কি চমৎকার চমৎকার গান তৈরি হয়েছে, কবিতা তৈরি হয়েছে, উপন্যাস তৈরি হয়েছে, ভাষার ছোট গল্প জন্য তৈরি হয়েছে। হ্যাঁ, এবং এই যে তখনকার নেতৃবৃন্দের যে ছুটে চলা, এই যে প্রথম যে আওয়ামী মুসলিম লীগ যেটা হলো, মৌলানা ভাসানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদের, এবং শামসুল হক সাহেব, তাজউদ্দিন সাহেব আসতেছে ছাত্র, এই যে একটা লোক কার কোথায় বিপদ ঝাঁপিয়ে পড়ছে, সেই সমস্ত জায়গায় যাচ্ছে, একজন রাজনীতিবিদের যেটা কাজ সেগুলো হচ্ছে। এবং 60-এর দশকে রবীন্দ্রনাথকে বন্ধ করা হলো, না এটা করা যাবে না, সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে গেল। তারপরে যে আন্দোলনগুলো 60-এর দশকে হয়েছে, কি 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 দারুণ তার মানে ইম্প্যাক্ট সোসাইটিতে। লক্ষ লক্ষ লোক রাস্তায় নামছে, কারফিউ ভঙ্গ করতেছে, কারফিউর নামই শুনিনি আমরা। দেখলাম যে আর্মি নামছে, তো সব পালানোর কথা, পালানো তো দূরের কথা, কারফিউ ভেঙে ফেললো। কি দুর্বার স্বাধীনতার জন্যে মানে মানুষের কিন্তু আকাঙ্ক্ষা তাহলে ওই সাংস্কৃতিক চর্চা এখন নাই কেন? নাই। এই এটা সাংস্কৃতিক কি এই কারণে যে আপনারা আপনাদের রাজনৈতিক বন্ধুদেরকে দূরে ঠেলে দিয়েছেন, অথবা আপনাদের রাজনৈতিক বন্ধুরা আপনাদেরকে দূরে দূরে ঠেলে দিয়েছে? হ্যাঁ, রাজনীতি এবং সংস্কৃতি যখন পাশাপাশি যায়, অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক কর্মীরা সংস্কৃতি কর্মীদের কাছে আসে, চিরদিন এসেছে। আপনার কাকমারিতে যে সম্মেলন হয়েছিল,
সে কাকমারি সম্মেলনের তোরণ হয়েছিল, তোরণ, এক একটা তোরণের নাম হয়েছিল রাজনীতিবিদ এবং সাহিত্যিকদের নামে। লর্ড বাইরন তোরণ, হ্যাঁ, শেক্সপিয়ার তোরণ, মৌলানা রুমি তোরণ, আবার এদিকে লেলিন তোরণ। হ্যাঁ, ওয়ান্ডারফুল। এই যে এবং 21 সাহিত্যিকরা সেই সম্মেলনে হ্যাঁ, এসেছিলেন। তারাশঙ্করকে নিয়ে আসা হয়েছিল। মিশর থেকে একজন ডান্সার আসছিল, করাচির থেকে একজন ডান্সার আসছিল, কবিরা আসছিল, উর্দু কবিরা এসছিল, হ্যাঁ, আবার পলিটিশিয়ানরা এসছে। না, আমি আমি আপনার তো নাটক এই দেখার যে, জন্যে এবং আমি একটা প্রসঙ্গ বলি, প্রণব মুখার্জি তার একটা বইয়ে একটা জায়গায়, উনি এসেছিলেন কিনা জানি না, তখন তার বয়সও হয়তো 13-14 বছর হবে। উনি লিখেছেন যে কাকমারি সম্মেলনে কথা আমার মনে আছে, এবং যত জায়গায় আমার এই জীবনে যত দেখেছি, তখনই রাজনীতি তুঙ্গে থাকে যখন রাজনীতিবিদরা সংস্কৃতি কর্মীদের কাছে যায়। ওয়ান্ডারফুল। এখন পার্থক্য হয়ে যেটা, সেটা হচ্ছে সংস্কৃতি কর্মী পলিটিশিয়ানদের পেছনে করে। এটা কিন্তু এটা সাংঘাতিক খারাপ সাইন। এই যে দেখেন বঙ্গবন্ধুর মেমোয়ারে দেখেন, সে আর আব্বাসউদ্দিন গান গাইতে গাইতে আসতেছে, আসতেছে। আব্দুল লতিফ, এই লতিফ আয়, হ্যাঁ, এবং আব্বাসউদ্দিনের মেমোয়ারে ওনার কথা আছে, জি, জসিম উদ্দিনের মেমোয়ারে ওনার কথা আছে। absolutely। তাহলে এই যে লোকগুলির সাথে তার যে পরিচয়, মিথস্ক্রিয়া। এই যে পরিচয়, জি। হ্যাঁ, এবং একদম ব্যক্তিগত ব্যক্তিগত পরিচয়, আমি এবং যখন পাভেল ভাইকে বলতেছিলাম, আপনার নাটকটা যখন দেখতে গেলাম, হুম। নাটকের শেষে আপনার সাথে দেখা হলো, হুম। খুব ভালো লেগেছে। নাটক দেখে বের হওয়ার পরে পাভেল ভাইয়ের সাথে আমাদের একটা জায়গায় ইন্টারেকশন, আমি কিন্তু ওনার সাথে শেয়ার করতেছিলাম যে শিল্পকলা যখন ওখানে প্রবেশ করলাম, আমি খুব আহত হয়েছি। মনে হলো জিন্দা লাশ ধারণ করার একটা জিন্দা কক্ষ তৈরি করা হয়েছে। হ্যাঁ, তার মানে ওর যে যত্ন করতে হবে, ওখানে মানুষ গিয়ে যে উজ্জীবিত হয়ে যাবে, জাগ্রত হবে, সেখান থেকে মানুষ নতুন কিছু নেবে, সাহস আহরণ করবে, আশা করা শিখবে। ওই এনভায়রনমেন্টটা, ওই নাই। পরিবেশটা তৈরি করার ওটা কোনো তো একটা, জায়গাই দেখা ওটা তো একটা সিনেমা হলের মতো একটা থিয়েটার জি। হল, এবং ওখানে তো পৃথিবীর সব জায়গায়, রয়্যাল শেক্সপিয়ার কোম্পানিতে তুমি গেছো, জি, রয়্যাল শেক্সপিয়ার কোম্পানিতে কত কিছু, একটা মিউজিয়াম, না, এইটা আমাদের না, সেইটা, আমি থিয়েটার, এটা কালচারের পার্টই হয়নি। একদমই এবং হয়নি। এটা হচ্ছে, এটা ডিসিশনটা কিন্তু সংস্কৃতি কর্মীরা নিতে পারবে না। এটা ডিসিশন কিন্তু Politician। পলিটিশিয়ানদের। যে পলিটিক্স আসলে তো একটা দেশকে গাইড করে কি পলিটিক্স, একটা রাষ্ট্রকে, জাতিকে গাইড করে কিন্তু পলিটিক্স। Absolutely। সেইটার সাথে মানে কালচার অ্যাক্টিভিস্টের সাথে থাকতে পারে বটে, কিন্তু একটা দিক নির্দেশনার মধ্য দিয়ে। এখন রাষ্ট্র যদি মনে না করে যে আর্ট কালচার এগুলো নেসেসিটি, তাহলে মানে কালচার অ্যাক্টিভিস্টরা জোর করে মনে করতে পারবে না, কারণ তার পেট্রন তো হইতে হবে অবশ্যই পলিটিশিয়ানস। এবং এই একই ঘটনা আসলে ওই 1757 তো বাস্তব, কারণ যারা আমাদের শাসন করছিল তারা যদি আমাদের বিলিফস, আমাদের বিশ্বাস, আমাদের সংস্কৃতির সাথে সম্পর্কিত থাকতেন, তাহলে নিশ্চয়ই তাদের শাসনটা অত দুর্বল হতো না, যেখানে একটা চক্রান্তের মধ্য দিয়ে খুব সহজেই ইংরেজরা তাদেরকে সরিয়ে দিয়ে তুমি দেয়। শুধু কম্পেয়ার করো, কারেক্ট কথা বলেছো, কম্পেয়ার করো আকবরের সাথে। জি, জি, আকবরের সময় কি করলো, শ্রেষ্ঠ শিল্পীরা দিল্লিতে তখন জি, ভারতবর্ষের সমস্ত রত্নগুলিকে সে চিনছে, টোডর মহল, আবুল ফজল একদিকে, তারপরে ওই যে সঙ্গীতে তানসেন। তানসেন, তানসেন তো হঠাৎ করে গজানো ব্যাপার না, তানসেনের সাথে আরো কয়েক হাজার শিল্পী। জি, আমরা যখন শিল্পের ইতিহাস পড়েছি, যে আকবরের সময় এবং আওরঙ্গজেবের শেষ দিকে, এটা একটা বড় বড় কারণ মানবে যে মুঘলদের মধ্যে তারা অত্যাচারী ছিল কি না ছিল, কালচার কিন্তু বিরাট একটা ফ্যাক্টর বিরাট ছিল প্রথম factor। থেকে। কারণ বাবর যদি মানে হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য মোগল ডাইনেস্টি, হ্যাঁ, উনি নিজে তো কবি ছিলেন। কবি 9 বছর বয়স থেকে ডায়েরি লেখে, হ্যাঁ, এবং ওই বাবরনামা লেখে। বাবরনামা। ও কিন্তু বাবরনামা এক্সপার্ট, হ্যাঁ, ও বাবরনামা করেছে, তো ওই যে- প্রোডাকশন করেছে জাপানে, যে তো বাংলাদেশে জাপানে গিয়ে করেছে, হ্যাঁ, এটা ফেলোশিপ ছিল। জি। তো বাবরনামা আমি পড়েছি কিছুটা, পুরোটা পড়তে পারিনি।
বাবরের যে 9 বছর বয়সের যে ডায়েরিগুলো, এবং সে যুদ্ধ করছে, এবং কিরকম তার, সে বাবর যখন কাবুল থেকে দিল্লির পথে আসতেছে, তখন হঠাৎ তার পানি পিপাসা লাগছে। তো একজনটা ডেকে বলছে যে আমার পানি পিপাসা লেগেছে, একটা ডাব জাতীয় কি আছে ভারতবর্ষের, নিয়ে আসো তো। সঙ্গে সঙ্গে তো 30, 40, 50 জন লোক দৌড় দিছে, দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়া নিয়ে ছুটছে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার তৃষ্ণা মিটে গেছে, এখন খেতে হবে না, চলো। রাত্রিবেলায় সেনাপতি জিজ্ঞেস করছে যে হুজুর, হুজুরে আলা, আপনি এরকম করলেন কেন? বলছে আমি টের পেয়েছি যে বাবর ডাব খাইতে চাইছে, তার ফলে কত বাড়ি লুণ্ঠিত হবে, কত নারীর ইজ্জত নষ্ট হবে, কত ডাব গাছ মাটিতে লুটো পুটি খাবে, কত ছিন্ন মস্তা ঘুরে বেড়াবে, দরকার নাই। এই যে মুঘলদের প্রথম থেকে কিন্তু আর্ট কালচার এগুলির প্রতি ভীষণ আগ্রহ ছিল। মিনিয়েচার, আমি যে পেন্টিং এর ক্ষেত্রে বলি, যদি মিনিয়েচার ইন্ট্রোডিউস করার থেকে এটাকে একটা ফ্লারিশ জায়গায় নিয়ে যেতে, জাহানারার তো ই ছিল, আর্টিফ্যাক্টের কারখানা, মানে কারখানা ছিল, সে বিদেশে এক্সপোর্ট করতো, ব্যবসা ছিল তো। না, ব্যবসায় ছিল তার। তাহলে আপনার কোম্পানি নাটকের শেষে যখন একজন কালো টাকার মালিক, যিনি মানি লন্ডারিং বা অর্থ পাচারের সাথে জড়িত, যিনি সরাসরি লুণ্ঠনের সাথে জড়িত, তিনি যখন রবার্ট ক্লাইভ মানে লর্ড ক্লাইভের মূর্তিটা স্থাপন করছেন জাতীয় সংসদের সামনে স্থাপন করে সেটা আবার উদ্বোধন এটা করতে satire, গেলেন, হ্যাঁ স্যাটায়ার, সেই জায়গা থেকে যদি আমাদেরকে সম্পূর্ণভাবে ঘুরে যেতে হয়, তাহলে সাংস্কৃতিক চর্চাটা কি শুধু মঞ্চে, টেলিভিশনে এবং সোশ্যাল মিডিয়ায় থাকবে, এখন নাকি একটুখানি আমার দর্শক শ্রোতাদের সঙ্গে একটু সংস্কৃতির ব্যাপারটা একটু ক্লিয়ার করা দরকার। যেমন আমি এটা প্রায়ই চেষ্টা করি প্রফেসরদের, ছাত্রদের, বিশেষ করে মাস্টার যারা, তাদেরকে বোঝানোর যে সংস্কৃতি জিনিসটা খুব গোলমেলে, কিন্তু গোলমেলে মানে ওদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কিভাবে আসলা, বলে যে বাসে আসলে। তো বাসের সংস্কৃতিটা কি বলো তো? বাস মানে কি 4টা চাকা? বাস মানে কতগুলো সিট? বাস মানে একটা কন্ডাক্টর, একটা ড্রাইভার, এই বলে যে বাস একটা পরিবহন না। হ্যাঁ, অবশ্যই পরিবহন, এক কথায় তুমি বলে দিলে পরিবহন। বাসের সাথে কি কি সম্পর্ক আছে একটা বাসের সাথে? এই পার্টসগুলি তো আছেই, রাষ্ট্র আছে না এর সাথে, ট্রাফিক সিস্টেম আছে না, আছে? এটা একটা মালিক আছে, এবং এটা যারা ব্যবহার করে তারা নাগরিক। এখন আমরা একটু নেগেটিভ জায়গার থেকে আসি, বলতে পারে না যখন উত্তর নেগেটিভ জায়গা। এই যে দুর্ঘটনা হয়, এই ঈদের সময় 712 জন মানুষ মারা গেছে, প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে, তোমাদের ভয় করে না? হ্যাঁ করে, এরকে মানে জোরে চালাইলে আমরা অস্থির হয়ে যাই। আমি তাহলে এটা সংস্কৃতিটা কি? এর শুদ্ধ সংস্কৃতিটা কি? শুদ্ধ সংস্কৃতিটা হচ্ছে এটাই, নিরাপদ পরিবহন। Wonderful. এখন এই নিরাপদ পরিবহন করতে গেলে কত কিছু ঠিক করা লাগে। সংস্কৃতির গোলমালের জায়গাটা কিন্তু এইটাই, যে সংস্কৃতি বললাম যে আমরা এই যে সরকার মাঝে মাঝে করে শুদ্ধাচার, শুদ্ধাচার কি ছেলে খেলা? শব্দটা শুনতে ভালো লাগে, হ্যাঁ এবং এটা বলতে পারলেও না এক ধরনের স্ট্যান্ডবাজিও হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমাদের তো সব এই সোজা লাইন ধরা, মানে কারণ আপনি, আমরা যেসব বিষয় নিয়ে কথা বলছি এগুলো এমন ভাবে প্রথিত এখন, হ্যাঁ। যে একটু 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 আগে বলা হচ্ছিল না যে কিছু শব্দই আছে যে আপনি এখন যদি বলেন সেটা লোকে হাসবে। হ্যাঁ। যেমন এই নৈতিকতা শব্দটা এত মনে হয় যেন এত পুরান, এটা কেন বলে লোকে? কিন্তু এটাকে আবার আপনার যে আধুনিক আসলে মানুষের এই শব্দটা জানা উচিত। অর্থাৎ এইটা কি তার একদম নৈতিকতাটা কেমন করা ছিল? উচিত। আমরা যেমন নাকি ধরো, আমি এটাও এক্সাম্পল দিই মাঝে মাঝে, যে এই যে রাজা বাদশারা, এই যে আমরা আকবরের কথা বলছি, বাবরের কথা বলছি, ইংল্যান্ডের কুইনের কথা বলছি, নেদারল্যান্ডের রাজার কথা বলছি, সুইডেনের রাজার কথা বলছি, হ্যাঁ, ডেনমার্কের রাজার কথা বলছি। এই রাজারা, এবং আমাদের পাশের ইয়ের রাজা, এই কি বলে, থাইল্যান্ডের রাজার কথা, তার সুখ্যাতি করি মাঝে মাঝে আমরা। কিন্তু নেপালের রাজা টিকলো না কেন? ওই ওই হচ্ছে ওই হচ্ছে সংস্কৃতির সংকট, ও টিকে নাই, ওর অস্তিত্ব নাই।
কিন্তু ইংল্যান্ডের একজন রাজা, সে কিন্তু রাজারা শত শত বছর ধরে ঠিক একটা আছে। মূল্যবোধকে ধরে রাখার চেষ্টা করে। না, এটা আসলে ব্রিটিশ জাতিরা ধরে রেখেছে, হ্যাঁ, এটা ব্রিটিশ জাতি ধরে না না, রেখেছে। জাতি তো না, কিন্তু রাখছেই। রাজারাও রাজার ক্ষমতার জায়গাটা ভূমিকা করে না দিয়েছে। থাকলে তো পারতো না। হ্যাঁ, রাজার ভূমিকা কি এই ওখানে আমরা রাজার ভূমিকা কি এখন কিন্তু রাজার এখন নাই। রাজার রাজার ভূমিকা নাই আসলে। নাই। সে একটা মানে শো পিস। কিন্তু এই রাজা কিন্তু ধরো 1000 বছর আগে, 1000 বছর আগে সকালবেলায় রাজা, বিকালবেলায় হলো চার্চ। ক্ষমতা চার্চ অফ ইংল্যান্ড। চার্চের হাতে, চার্চ অফ ইংল্যান্ডের জন্মই যে চার্চ অফ ইংল্যান্ড। এই যে হেনরি দ্য এইট। আমাদের হেনরি দ্য এইট। গ্যালিলিওকে ফাঁসি দিয়ে কি ক্ষমতা, এবং তার কাছ থেকে রাজা যে ক্ষমতাটা কেড়ে নিল কালক্রমে, একদিন দুই দিনে না, শত শত বছর ধরে স্ট্রাগল করে নিল, তাহলে প্রজাদের তার একটা সাপোর্ট ছিল। কিন্তু সেটা তো ছিলই। আর আরেকটা ব্যাপার ছিল যে বিশেষত ইংরেজ রাজাদের একটা খুব বিচক্ষণতার জায়গা ছিল। তারা বুঝতো যে প্রজার ভেন্টিলেট করার প্রয়োজন আছে, অর্থাৎ প্রজাকে শুধু আপনি প্রজা হিসাবে যদি দেখেন, সে যে কোনো সময় বিদ্রোহ করে বসতে পারে। সুতরাং তারা অক্সফোর্ড, কেমব্রিজ, চার্টার্স, ইটন, রাগবি এই ধরনের অনেক প্রাচীন সুপ্রাচীন বিদ্যালয়ের সুযোগ কিন্তু বিশ্ববিদ্যালয় করে দিয়েছে। লেখাপড়া করো, অঙ্ক শেখো, নাবিক হওয়া শেখো, যুদ্ধ করা শেখো, সমর বিদ্যা জানো, জাহাজ নাও আমার কাছ থেকে নিয়ে এমনকি খেলাধুলা। সম্পদ আহরণ করে, এমনকি সম্পদ আহরণ করার জন্য বেরিয়ে পড়ো। যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইজ দ্য ক্লাসিক এক্সাম্পল হ্যাঁ। অফ দ্যাট কাইন্ড অফ এম্পাওয়ারমেন্ট। অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে লুট শব্দটা ব্যবহার না করলেও লুট করার যত ধরনের জ্ঞান, যত রকম হ্যাঁ, দিয়ে কৌশল দিতে হবে। সে তার প্রজাকে দিয়ে মোটামুটি কিন্তু ক্ষমতায়িত তার করে ছেড়ে তার দিচ্ছে। তার একটা লুটেরার হাতে দুইটা জিনিস, হ্যাঁ, একটা হচ্ছে তলোয়ার, আরেকটা হচ্ছে কিন্তু শেক্সপিয়ার। অফকোর্স, সংস্কৃতি, হ্যাঁ, ডেফিনেটলি, ওরা তো লিটারেচার, হ্যাঁ। ওরা তো বারুদ এবং শেক্সপিয়ার একসাথে Definitely. বারুদ এবং শেক্সপিয়ার দুইটা একসাথে and religion as well. ইম্পোর্ট করতেছে ও। জি, ও একদম। দুইটাকে Christianity এক্সপোর্ট as well. করছে, আর ক্রিশ্চিয়ানিটি, যেটা যেখানে দরকার। ক্রিশ্চিয়ানিটিও নিয়ে যাচ্ছে, শেক্সপিয়ারও নিয়ে যাচ্ছে, বারুদও নিয়ে যাচ্ছে, তলোয়ারও নিয়ে যাচ্ছে, তলোয়ার সবই নিয়ে করছে। যাচ্ছে। যেমন এই আফ্রিকানরা তো বলে যে আর্চ বিশপ এসে বললো চোখ বন্ধ করো, চোখ বন্ধ করলাম, বাইবেল পড়ো, বাইবেল পড়ালো, চোখ খুলে দেখি যে আফ্রিকা চলে গেছে, হ্যাঁ, চোখ বন্ধ করে পড়তে পড়তে সবচেয়ে মজার কথা কি? আফ্রিকা চলে গেছে। 1980-র দশকে এই দেশে একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে যে আমি এতদিন বুঝতে পারতাম না কারণটা। আমি তখন বলতে গেলে শৈশবেই। সেটা হচ্ছে অনেক কেন্দ্রীয় কারাগার থেকে বিভিন্ন কয়েদিদের, বিশেষত যারা ডাকাত, তারপরে ধরেন ম্যানস্লটার মানে ফার্স্ট ডিগ্রি মার্ডারের জন্য অ্যাকিউজ ছিল, তাদেরকে বলা হতো যে তোমরা যদি পার্বত্য চট্টগ্রামে গিয়ে আবার স্থাপন করতে রাজি হও, তাহলে তোমাদের যে 10 বছরের জেল সেটাকে আমরা কমিয়ে দিব বা মাফ করে দিব, তোমাদের যেটা 8 বছরের জেল সেটা আমরা কমিয়ে দিব বা মাফ করে দিব। এই ঘটনা আমি শুনেছিলাম, এটা বিচ্ছিন্নভাবেই আমার মনে রয়ে গিয়েছিল। কিন্তু যখন আমি দেখি যে ইংরেজরা যুক্তরাজ্যের বিভিন্ন জেলখানা থেকে কয়েদিদেরকে ডেকে এনে যে তোমরা জাহাজে করে যদি ইন্ডিয়ার পথে পাড়ি দাও এবং তোমরা যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য চাকরি করো, তাদের সৈনিক হও বা তাদের স্টোর কিপার হও, তাহলে সেক্ষেত্রে তোমাদের যে সাজা সেটা আমরা মাফ করে দিব। তার মানে পৃথিবীর যেখানেই সাজা মওকুফের একটা সংস্কৃতি বিরাজমান, সেখানে প্রকারান্তরে লুট করার একটা সংস্কৃতিকে আবার মনে হয় উৎসাহিত করার একটা জায়গা থাকে। এবং ইংরেজরা ওই পথটা দেখিয়ে দিয়ে গেছে। ওরা তো অস্ট্রেলিয়াতে সেম তাই, জি, এক্স্যাক্টলি। তো আমরাও এটার থেকে খুব যে ইমিউন বা ইম্পিউনিটি পেয়েছি তা না, আমরাও এটার শিকার হয়ে গেছি। এবং আপনারা যথার্থই বলেছেন। তো আমরা একটা যেমন ধরেন প্যাকেজ নাটক, এর পায়োনিয়ার ছিলেন আপনি। হ্যাঁ ছিল। এখন তো আমার এটা বলা ঠিক কিনা, আমার শ্রোতারাও হয়তো বা কিছু মনে করতে পারেন, প্যাকেজ নাটকের একটা দৈন্য দেখা যায়। মানে আমাদের শৈশবে প্রথম কথা বিটিভির প্রযোজকরা যেই নাটকগুলো তৈরি করতেন, সেগুলোর কাহিনী, সেগুলোর গল্প, সেগুলোর সংলাপ শক্তিশালী ছিল, সহজ সরল শব্দই ব্যবহার করতে চাই, মনে রেখাপাত করত। আপনারা ছিলেন, আলী জাকির সাহেব ছিলেন, অনেকেই আজকে আমাদের মাঝে নাই, ডক্টর এনাম ছিলেন। আবার একই সাথে প্যাকেজ নাটক যখন শুরু হলো, তখনও কিন্তু আউটস্ট্যান্ডিং অনেক নাটক তৈরি হয়েছে। কিন্তু আজকে যখন বাংলাদেশের 30টারও অধিক নিজস্ব বাংলা ভাষার চ্যানেল বিরাজমান,
তখন এই পরিস্থিতি 40টা। 40টা। সেদিন একজন এসে বললো যে আমাদেরটা 40 নম্বর। 40টা, হ্যাঁ। আজকে এই অবস্থা। আমি তখন নায়ক নায়িকও চিনি না, না, এটার কারণ লেখকও চিনি না। আমার যেটা মনে হয় যে আসলে বাংলাদেশ তার কোনো চ্যানেল দরকারই ছিল না, নাম্বার ওয়ান। আচ্ছা, একটা চ্যানেল সারা দিন চলে, সারাদিন সারা রাত চলে সব চ্যানেলে। তো এই সারাদিন সারা রাত কি চলবে? তা আপনি এটা ফিট করতে হবে, তো এটা কি দিয়ে করবেন? আপনার কি ওই লেভেলে অত এক্সপার্ট লোক আছে? এক্সপার্ট লোক মানে কি? ধরেন একজন ক্যামেরা চালাচ্ছে, এটা একটা এক্সপার্টিস। একজন এডিট করছে, এটা একটা এক্সপার্টিস। কিন্তু যে স্টোরি টেলার হবে, যে যে কে লিখবে তাকে, কতজন লোক আছে যে 40টা চ্যানেল ঠিক মতো লিখতে পারবে? কতজন অভিনেতা অভিনেত্রী আছে যে সে চিন্তা করে ওই অভিনয়টা করতে পারবে? আপনার তো এই পরিমাণ লোক নাই, যতটা আপনার বাক্সগুলি খুলেছেন। কিন্তু এটা কি দেশটাকে কিছুটা দেউলিয়াপনার দিকে নিয়ে হ্যাঁ, যাচ্ছে? হ্যাঁ, উদ্দেশ্যবিহীন সংস্কৃতি। এটা মানে কোনো সমাজটাকে উদ্দেশ্যবিহীন করে দিচ্ছে। কিছু লোককে এবং কিছু লোক ভাবছে যে তার একটা টেলিভিশন চ্যানেল থাকা মানে হচ্ছে তার একটা আলাদা রকম পরিচয়, এবং তার কিন্তু সংস্কৃতি ভাবনা নেই, কিছুই নাই। তার হয়তো অর্থনীতির ভাবনা কিছু থাকতে পারে, কিন্তু অন্য কোনো ভাবনাই নেই যে আপনার যে কালচার। অথবা লাইক, টিকটকের লাইক, হ্যাঁ, ফেসবুকের লাইক। না, এইটা আবার হচ্ছে আমার কাছে টেকনোলজি আমরা তো ব্যবহার করি। আর আপনি যদি বলেন তথ্য প্রযুক্তি বলেন, বলেন, এটা থেকে কিন্তু আমাদের কারোই রক্ষা নেই। এটা এটা তো আসলে হবেই। গুগলে সার্চ দিলাম হ্যাঁ, মোস্ট ফেমাস অ্যাক্টর অফ বাংলাদেশ, যে নামটা আসলে সেটা বলতে চাই না। এবং যখন আমি লিঙ্কে ক্লিক করলাম, ওনার ফেসবুক, ইউটিউব বিভিন্ন চলে গেলাম, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন লাইক। কিন্তু আমি তো অভিনয় খুঁজে পেলাম না, আমি তো অনুপ্রাণিত করার কোনো জায়গা খুঁজে পেলাম না। এমনকি শ্রাব্য শুনে শান্তি পাওয়ার মতো কোনো ওইটা হচ্ছে অশান্তিটাই হচ্ছে এখন স্ট্যান্ডার্ড। অশান্তি, অসভ্যতা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ওই যে মানবে কিছুদিন আগে একটা কথা তুলেছিলেন, রুচির দুর্ভিক্ষ নিয়ে আর কি। এটা কিন্তু জাতিগত, একদম জাতিগত এটা হয়েছে। রুচির দুর্ভিক্ষের কথা যদি বলেন, আপনি বিটিভির কথা বলছিলেন না, বিটিভি একটা নাটকের কথা, আমি জাস্ট যে কোনো একটা নাটক চিন্তা করে দেখেন, যে নাটকটা আপনাকে অনেক কিছু শেখাতো, এমনকি ঘরের ইন্টেরিয়ার পর্যন্ত শেখাতো। মধ্যবিত্তের ঘরের ইন্টেরিয়ার কি হবে, উচ্চবিত্তের ঘরের ইন্টেরিয়ার শেখাবে, সেখানকার আর্ট ডাইরেক্টরটা শেখাতো। একজন ছেলে কিভাবে কথা বলবে মার সাথে, টিচার কিভাবে ছাত্রের সাথে কথা বলবে, প্রেমিক প্রেমিকা কি ভাষায় প্রেম করবে, সেটা কিন্তু বিটিভির সময়ে স্ট্যান্ডার্ড মেইন করে শেখানো হতো কেন। আর এই জায়গা থেকে এখন উল্টো জায়গায় বেয়াদব। না, রুচির দুর্ভিক্ষ তো যখন তিনি বললেন, আমি দেখলাম যে উনি বিচ্ছিন্ন একটা দ্বীপে পরিণত হলেন। হ্যাঁ, না, মনে মনে পাগলের পোলা বকছে আর কি। পাগলের পোলা অথবা মহাপাপ করেছে। হ্যাঁ, কিন্তু তারপরে না বাউনের আবার এটা আছে যে মনে অনেক বড় সাপোর্টও পেয়েছেন, আমরা সবাই সোচ্চার হয়েছি। না, আমি বলতে চাচ্ছি যে আসলে যাদের কাছ থেকে সাপোর্টটা পাওয়ার দরকার ছিল, সেই জায়গা থেকে হয়তো আপনার সাপোর্ট তো নিশ্চয়ই পেয়েছে, আমাদের মনোগত সাপোর্টও ছিল এবং থাকবে। কিন্তু আজকে যে জায়গাটা আমরা এসে দাঁড়ালাম, আসলে আমরা যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হই এবং আমরা যদি আমাদের সন্তানকে ভালোবাসি, তাদের জন্য তো সবকিছু, সেই জায়গা থেকেও তো রুচির দুর্ভিক্ষতাকে চিরকালের জন্য প্রতিহত করা বড্ড প্রয়োজন। এখন আমরা কতটুকু জেনারেশন থেকে জেনারেশন চিন্তা করতে চাচ্ছি। এই যে রবীন্দ্রনাথ তার যে লাস্ট লেখা সভ্যতার সংকট, সেখানে বলছে যে আমার যৌবনে কৈশোরে ব্রিটিশ আমাকে খুব ইংরেজি ভাষা, সাহিত্য, সঙ্গীত সব কিছু আমাকে কি আকর্ষণ করত, কিন্তু শেষে এসে বলছে এই ভারতবর্ষকে কোথায় রেখে গেল। অবশ্যই, একদম তাই। হ্যাঁ, একটা এই দেশের মানুষ দাঙ্গা করতেছে, ভাগ্যিস তার আগে মারা গেছে। নজরুল বাকরুদ্ধ হয়েছে, উনি মারা গেছে। এই দেশের একটা হিন্দু মুসলমান যারা শত শত বছর পাশাপাশি থেকেছে, একজন আরেকজনের গলায় ছুরি ধরতেছে, হত্যা করছে। 1 কোটি মানুষ এখান থেকে শরণার্থী হয়ে চলে গেল। আর ওইদিকে পাঞ্জাবে তো ভয়ঙ্কর অবস্থা, পাঞ্জাবে তো 71-র চেয়ে বেশি। এবং আরেকটা জিনিস হয়েছে কি, আমার কাছে মনে হয় এটা ওই যে সভ্যতা, রুচি সবকিছুরই ব্যর্থতা এবং বিপর্যস্ত হওয়ার পিছনে আরেকটা কারণ আছে, যে আমাদের দেশের কিছু কিছু রাজনীতিবিদ, নাম বলতে চাই না, যারা ঐতিহাসিকভাবে বিভিন্ন পর্যায়ে একেবারেই সমাজের যে প্রকার প্রকৃতি ছিল সেটাকে পরিবর্তিত করে ফেলেছিলেন। অর্থাৎ অনেক বেনোভেলেন্ট আইডিয়া,
অনেক নোবেল কাজ কিন্তু ধন সম্পদের মধ্য দিয়েও এসেছে। যেমন ধরেন আহ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নবাব নওয়ালি তিনি স্যার সলিমুল্লাহ তিনি তার জায়গা দিয়েছেন, না থাকলেও তার দিতে পারতেন না। তো ধন সম্পদ অথবা যে কোনো ধরনের সম্পদ যার আছে, তাকে যদি আমরা ওই জায়গা থেকে ডিসপ্লেস করে ফেলি, সেই জায়গাতেও কিন্তু একটা খুব অনাকাঙ্ক্ষিত ফাঁকা বা শূন্যতা তৈরি গহ্বর হবে। তৈরি হয়। এবং আপনি দেখবেন যে ভারত পাকিস্তান বিভাগের পরে বিশেষত বাংলাদেশে আহ, আজকে যদিও শেরে বাংলা একে ফজলকের মৃত্যুবার্ষিকী আমার বলা ঠিক কিনা যায় না, মানে এই যে জমিদারি প্রথা উঠিয়ে দেওয়া, বা আমি জমিদারির পক্ষে না, আমি বলছি যে অ্যাডহক ভিত্তিতে কিছু করলে ওই যে প্রজাসত্ব আইন, প্রজাস্বত্ব আইন করাতে আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে খুব ভালো কাজ হয়েছে, কিন্তু অ্যাব্রাপ্টলি যখন কিছু করেন তখন যেটা হয় যে ওই ভ্যাকিউমটা পূরণ করার কেউ থাকে না। কারণ দিনের শেষে তিনি তো ওখানে একটা অভিভাবকের জায়গায় ছিলেন, দিনের শেষে তার সম্পদ তাকে কিছুটা হলো ক্ষমতা দিত একটা স্কুল বা একটা একটা মক্তব নির্মাণ প্রতিষ্ঠা বা তা পরিচালনা করার। আজকের বর্তমান বাংলাদেশে যেমন আমি ন্যাশনাল ডিফেন্স কলেজে একটা কোর্স করছিলাম, এটা বলা হচ্ছিল ক্যাপস্টোন কোর্স, ইটস এ ভেরি গুড কোর্স। সেখানে আমি একটা সেমিনারে বক্তব্যই দিলাম যে বাংলাদেশে একটা নতুন বাণিজ্য তৈরি হয়েছে। গার্মেন্টস যেমন একটা বাণিজ্য, সোয়েটার শিল্প যেমন একটা বাণিজ্য, ঠিক একইভাবে বিদ্যালয় প্রতিষ্ঠা একটা বাণিজ্য। জানি। সেখানে বেতন নিয়ে বাণিজ্য নয়, সেখানে চাকরি দিয়ে বাণিজ্য। অর্থাৎ আপনি একটা বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য নিয়োগ বাণিজ্য তৈরি করছেন, আপনি জমি দিচ্ছেন, এবং যারা জমি দিচ্ছেন তারা নিজেরা নিজেদেরকে চাকরি দিচ্ছেন, এমপি হচ্ছে, এবং যাদের জমি নাই তাদের কাছ থেকে আবার বড় মোটা অঙ্কের একটা উৎকোচ নেওয়া হচ্ছে। এই যখন অবস্থা, তখন আমার মনে হয় যে আসলে এটা একটা থ্রি ডিমেনশনাল। আরেক দিন আলাপ করি এটা, নিশ্চয়ই এটা একটা অনেক বড় সাবজেক্ট। আরেক দিন আলাপ করি, আজকে বরং আমরা তো আসলে 1 অনেক ঘন্টা কিছু হয়ে গেছে। জি, আমরা না, আসলে অনেক আজকে খুবই প্রাণবন্ত আলাপ হয়েছে, এবং আমি মনে করি যে জি প্লিজ আপনি। না, আমি বলছিলাম যে আমরা এক জায়গা থেকে শুরু করে এত কিছু ছড়িয়ে ফেলেছি। এত প্রসঙ্গ উত্থাপন জি, করা জি, হয়েছে যে কোনটা রেখে কোনটাকে আমরা অ্যাড্রেস করবো অথবা ইন ডিটেইলে যাব, এটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। না, এটা আমারও সীমাবদ্ধতা, কারণ এটা আমার না, প্রথম একটা এটা ভালো হতে পারে, ভালো আমরা হতে পারে। এটা তো মানুষ- ভালোই। আমরা যদি একদম মানুষ- ঠিক করে নিতাম যে আজকে আমরা শুধু গণিত নিয়ে কথা বলবো, গণিত মানে কথার কথা বলছি আমরা। অচলায়তন হয়ে যাবে। তা আমরা অনুষ্ঠানের একেবারেই শেষে, হ্যাঁ। তো পাবেল ভাই আপনি সবশেষে একটু যদি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে। না, দর্শকদের উদ্দেশ্যে ও বাবা ওই বিদ্যা আমার নাই। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে হয় সেটা মামুন ভাই বলবে। না, দর্শকদের উদ্দেশ্যে আমরা কিছু বলবো না। একটা হলো যে একটা কাজ শুরু হলো, এবং রাশেকের কাছ থেকে আমরা যেটা জানতে পেলাম যে এই কাজটা উনি করেই যাবেন, খুব ভালো কথা। এবং এখানে যদি আমরা আমাদের মুক্ত চিন্তা প্রকাশ করতে পারি, যেটা সবচেয়ে কঠিন কাজ, সেই মুক্ত চিন্তা প্রকাশের সুযোগটা যদি আমরা পাই, তাহলে পরে একটা মহৎ কাজ হবে, এইটুকু আমি বলতে পারি। এবং আমাদের শ্রোতারা নিশ্চয়ই, যদি আমরা ভালো কিছু বলতে পারি, তারা শুনবেন। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এই আজকে ইনিশিয়েটিভে আমাদের যাওয়ার জন্য। শত ব্যর্থ আমি আপনাদেরকে সাথে চর্চা ছাড়া আমরা